সেশন নিয়ে আমরা এর আগে অনেক কথা বলছি। হাইড্রোলজিক্যাল সাইকেল মোটামুটি ৩ টা আ সাবসিস্টেমে আলাদা ক্যাটেগরি করা আছে। হাইড্রোলজিক্যাল সাইকেলের কিছু আ পার্ট হয় আমার অ্যাটমসফিয়ারে, কিছু অংশ হয় সারফেসে। আর হাইড্রোলজিক্যাল পার্টের কিছু ক্যারেক্টারিস্টিক বা কিছু ঘটনা ঘটে আমার সাবসারফেসে। অ্যাটমসফিয়ারে হয় আমার প্রেসিপিটেশন, ইভাপোট্রান্সপিরেশন, সারফেস লেভেলে হয় ইন্টারসেপশন, ইনফিল্ট্রেশন, সা সারফেস রান অফ। আর যেটা সাবসারফেস অর্থাৎ মাটির গভীরে সেখানে হয় সাবসারফেস ফ্লো, ডিপ পার্কুলেশন এবং গ্রাউন্ড ওয়াটার। তো আজকে আমাদের ফুল ফোকাসটা থাকবে ইনফিল্ট্রেশন এর উপরে। ইনফিল্ট্রেশন কাকে বলে? তারপর এটা কখন বেশি হবে, কখন কম হবে এই রিলেটেড ম্যাথ গুলো। বা যখন আমার বৃষ্টিপাত হবে, ইনফিল্ট্রেশন কতটুকু হওয়ার পরে আমার কি হবে? সারফেস রান অফ হবে। নাকি আমার সারফেস রান অফ হবেই না, পুরোটাই ইনফিল্ট্রেট হবে। এখানে ১ম দিকে এগুলো কমন বিষয়। আগে পড়াগুলো কয়েকটা সংজ্ঞা আমাদের জানতে হবে ইনফিল্ট্রেশন কাকে বলে। ইনফিল্ট্রেশন খুবই সহজ একটা সংজ্ঞা। ভার্টিক্যাল মুভমেন্ট অফ ওয়াটার থ্রু দ্য সয়েল সারফেস ইজ নোন অ্যাজ ইনফিল্ট্রেশন। আ এ ইম্পন ই ইনফিল্ট্রেশন আমার কেন গুরুত্বপূর্ণ? আমার রান অফ টা কখন হবে, কত সময় ধরে হবে, রান অফ কি বেশি হবে না কম হবে এটা নির্ভর করে ইনফিল্ট্রেশন এর উপর। আমার যদি ক্লে সয়েল এর উপর প্রেসিপিটেশন হয় পুরোটাই আমার সারফেস রান অফ এ চলে যাবে। আর যদি এটা স্যান্ডি সয়েল হয় তাহলে পুরোটাই হয়তো ইনফিল্ট্রেশন হয়ে যাবে। তখন আর সারফেস রান অফ টোটালি হবে না। তারপর আমরা গ্রাউন্ড ওয়াটার রিসার্চ বলে একটা টার্ম পড়বো ফাইনালে। অর্থাৎ মাটির নিচে যে গ্রাউন্ড ওয়াটার আছে সেটার পরিমাণ আমি বৃদ্ধি করতে চাচ্ছি। যেমন মোবাইলে সার্চ কমে গেলে আমি আবার রিসার্চ করি। ঠিক একইভাবে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ইনফিল্ট্রেশন। যেটা তোমাদেরকে পড়ানোর সময় প্রায় বলি ওই যে বর্ষাকাল হলে আমার গ্রাউন্ড ওয়াটার পরিমাণ রিসার্চ হয়। বর্ষাকালে টিউবওয়েলে পানি পাওয়া যায়। সেম টিউবওয়েলে যখন শীতকাল থাকে বা বোরো ধানের সময় থাকে, আশেপাশে ধান খেতে জমি পানি দেওয়ার জন্য ইয়েগুলো থেকে পাম্পগুলো থেকে পানি গ্রাউন্ড ওয়াটার থেকে পানি উত্তোলন করা হয়। তখন কি হয়? আমাদের টিউবওয়েলে পানির লেয়ারটা নেমে যায়। কিন্তু বর্ষাকালে আবার ঠিকভাবে আমরা পানি পাই। কারণ হচ্ছে ওই সময় ওই যে ইনফিল্ট্রেশন এর মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার রিসার্চ হয়ে যায়। এরপর আমরা ইনফিল্ট্রেশন চেক করা যায়। আ এই যে সেটআপ এর মাধ্যমে ইনফিল্ট্রেশনটা অর্থাৎ মেজার করা হয় সেটাকে বলা হয় ইনফিল্ট্রোমিটার। যে সেটআপ এর মাধ্যমে ইনফিল্ট্রেশন কতটুকু হচ্ছে আমরা এর আগে পড়ছিলাম ইভাপোরোমিটার পড়ছিলাম, ট্রান্সপোরোমিটার অর্থাৎ ওগুলোতে এগুলো পরিমাপ করা যায়, ট্রান্সলেশন কতটুকু হয়। একইভাবে একটা সেটআপ আছে যেটাকে বলা হয় ইনফিল্ট্রোমিটার। সংজ্ঞা এটাই মোটামুটি সুন্দর। The experimental setup to know infiltration characteristics of soil is called infiltrometer. এটা সেটআপ অনেকটা এরকম। ধরো আমি একটা স্টিলের আ স্টিলের এই পাশে স্টিলের অনেকটা ইয়ের মতো আরকি। তোমার ড্রাম যেরকম থাকে সিলিন্ডার বলে। উভয় পাশ ওপেন থাকে, এটাও ওপেন, এটাও ওপেন থাকে। এটা হবে 30 সেন্টিমিটার। এদিকে হবে আমার 55 এদিকে হবেও 60 সেন্টিমিটার। ডায়া হচ্ছে 30 সেন্টিমিটার, হাইট হচ্ছে 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটারের মধ্যে আমি 50 সেন্টিমিটার দিব মাটির ভিতরে, 10 সেন্টিমিটার উপরে থাকবে। এরপর নিচ থেকে 55 সেন্টিমিটার পর্যন্ত আমি পানি দিব। পানি দেওয়ার পরে দেখো যেহেতু এটা মাটির মধ্যে আছে এই বিভিন্ন পয়েন্ট দিয়ে আমার ওয়াটার ফ্রি হবে, সয়েল এর মধ্যে ইনফিল্ট্রেট হবে। ইনফিল্ট্রেট হলে উপর থেকে লেয়ারটা নেমে যাবে। যেটা 55 সেন্টিমিটার ছিল সেটা এখান থেকে ক্রমান্বয়ে নেমে হয়তো 52 তে চলে আসবে, 50 তে চলে আসবে। তখন আমি চেক করব। অর্থাৎ আমি ১ম এ পানি দিলাম 55, ১ ঘন্টা পরে এসে দেখলাম কমে গেছে ২ সেন্টিমিটার। তখন আমি এখানে আবার ২ সেন্টিমিটার পানি দিয়ে দিব। এরপর আবার ২ ঘন্টা পরে আসলাম। ২ ঘন্টা পরে এসে দেখলাম যে আবার ১ সেন্টিমিটার কমে গেছে। 55 থেকে আবার ১ সেন্টিমিটার পানি দিয়ে গেল। এই যে ১ ঘন্টা পর আমি এসে দেখতেছি কতটুকু পানি ইনফিল্ট্রেট হচ্ছে, পরে এটা একটা গ্রাফে বসাবো। গ্রাফে বসানোর মাধ্যমে আমি ওই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি বুঝে যাবো ওখানে কি পরিমাণ পানি ইনফিল্ট্রেট হয়। এটা হচ্ছে একটা সেটআপ। আবার অনেক সময় এরকম ডাবল রিং ইনফিল্ট্রোমিটার থাকে যেখানে সেন্টারে যেটা থাকে সেটা হচ্ছে 30, তারপর এটার বাইরে আরেকটা রিং থাকে সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। আর এখানে টোটাল হচ্ছে তোমার 25। আ 25 এর মধ্যে তোমার ৫ সেন্টিমিটার খালি রাখা হয় টপ থেকে। আর এখানে নিচ থেকে হচ্ছে তোমার ২০ সেন্টিমিটার পর্যন্ত
নিচ থেকে হচ্ছে আমার 20 সেন্টিমিটার পর্যন্ত পানি দেওয়া থাকে। একই সেটআপ, এখানে ভিতরে কতটুকু পানি যাচ্ছে, তারপর আমি কিছু সময় পর অবজার্ভ করব যে কতটুকু পানির লেয়ার নেমে যাচ্ছে। এভাবেই ইনফিল্ট্রেশন ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমি একটা ধারণা পাবো। হ্যাঁ, দেখো এখানে কি সমস্যা? নরমালি আমরা যদি একটু ভেজা মাটিতে দেখো একটা লাঠি বা কোনো কিছু প্রবেশ করানোর চেষ্টা করি, দেখা যায় যেখানে লাঠি ঢুকাচ্ছি সেটা থেকে পানিগুলো সরে যাচ্ছে। অর্থাৎ এটা সি বিচে বা সমুদ্রের পাড়ে বেশি দেখা যায়। তুমি একটা জায়গায় লাঠি প্রবেশ করার সময় ওই জায়গার পানির মাটিটা একটু শুকনা হয়ে যাচ্ছে আরকি। ওখান থেকে ওয়াটার গুলো সরে যাচ্ছে। তা আমি যেখানে এই রিংটা প্রবেশ করাবো, এই যে এরকম রিং, অবশ্য আশেপাশের মাটিগুলো ডিস্টার্ব হবে। ডিস্টার্ব হলে ওখান থেকে একটু ওয়াটার সরে যাবে। তো আমি যখন উপর থেকে পানি দিব, ওখানে অবশ্যই একটু পানি অ্যাবজর্ব বেশি হবে। যার কারণে অ্যাকুরেট রেজাল্ট আসবে না। আর আমি একটা জায়গায় ধরো এটা সেটআপ করে আসলাম, ওখানে উপর থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে তো আর রেজাল্ট অ্যাকুরেট আসবে না। ক্লিয়ার? এখানে এই কথাগুলো বলা আছে কিভাবে সেটআপ করা হয়, কি করা হয়। এরপর ইনফিল্ট্রেশন এর কারণে কিছু রিস্কও আছে। ধরো আমার একটা ড্রেনের পানি যাচ্ছে, খুবই খারাপ ময়লা পানি। তো ওটার নিচে যদি ইনফিল্ট্রেট হয় এই ময়লা পানিগুলো, তখন আমার গ্রাউন্ড ওয়াটার কি হবে? কন্টামিনেশন হয়ে যাবে, অর্থাৎ দূষিত হবে। এই কথাটা বলতেছি। ওয়াটার টেবল গুলো দূষিত হয়ে যাবে কন্টামিনেটেড ওয়াটার দ্বারা। এরপর আমার ইনফিল্টোমিটার হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ফ্লাডিং টাইপ ইনফিল্টোমিটার, আরেকটা হচ্ছে রেইনফল সিমুলেটর। মাত্র তোমাদেরকে যেটা বুঝালাম সেটা হচ্ছে ফ্লাডিং টাইপ ইনফিল্টোমিটার। এখানে কথাগুলো বলা আছে, এটা সেটআপ কেমন হবে, ডিটেইলস। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। এরপর হচ্ছে আমাদের রেইনফল সিমুলেটর সম্পর্কে আমরা একটু পড়ব। রেইনফল সিমুলেটর। এটা আমাদের চুয়েটে ছিল। একটা ছোট একটা রুমের মতো থাকে আরকি। ওখানে ধরো যে তোমরা জিমে গেলে ওখানে স্টিম বাথ বলে একটা অপশন আছে। একটা রুমে প্রবেশ করলে উপরে বিভিন্ন পয়েন্ট থেকে গরম পানি গায়ের মধ্যে পড়তে থাকে। এখানে হচ্ছে উপরে একটা পাইপ থাকে, অনেকগুলো ছোট ওখানে নজলের মতো থাকে, বা আমরা শাওয়ারে যেমন ওই যে গোসল করার সময় মাথার উপর শাওয়ার থাকে, এখানেও ছোট রুমের মধ্যে অনেকগুলো শাওয়ারের মধ্যে এরকম স্প্রের মতো থাকে। তো ওখানে বৃষ্টিপাত ঘটানো হয়। তা আমি যখন ট্যাপ দিয়ে পানি ছেড়ে দিব, আমি তো জানবো যে কতটুকু পানি বের হচ্ছে বা ৫ মিনিটে কতটুকু রেইনফল হচ্ছে। তো ওখানে বেলো গুলো দেওয়া থাকে। কারণ এটা কন্ট্রোল করা যায়। তো রুমে একটু অ্যাঙ্গেল করা থাকে। এটা আসলে ক্লাস হলে ভালো বুঝাতে পারতাম আরকি। রুমের যে ফ্লোর ওটা একটু অ্যাঙ্গেল করা থাকে। তো যে পাশে বৃষ্টিপাত হয় ওই পাশে আবার মাটির মতো দেওয়া থাকে, মাটি, পাথর। আর যে পাশে ডাউন সে পাশে কিছুই দেওয়া থাকে না। তো হিসেব করা হয় মাটি, পাথর, বালির এদের উপর যখন বৃষ্টিপাত হচ্ছে, যে পাশটা ডাউন ওই পাশে একজন দাঁড়িয়ে থাকে। যে বৃষ্টিপাত হওয়ার কতক্ষণ পরে ওইদিকে গিয়ে পানি জমা হচ্ছে। আর রুমটা হচ্ছে আমার অ্যাঙ্গেল করা স্লোপ আকারে। তো যদি এটা স্লোপ আকারে থাকে তাহলে এখানে বৃষ্টিপাত হওয়ার কতক্ষণ পরে যে পাশটা ডাউন সেখানে গিয়ে আমার পানি জমা হচ্ছে। আবার আরেকটা হিসাব করা হয়, ধরো এখানে আমি 10 মিটার কিউব রেইনফল দিলাম। প্রেসিপিটেশন কন্ট্রোল করে 10 মিটার কিউবের মতো পানি পড়ল। কিন্তু যে পাশে ডাউন ওখানে গিয়ে যেই ছোট তোমার পাত্রটা থাকবে পানি ক্যাচ করার জন্য, ওখানে আবার মেজার করে দেখা হয় যে কতটুকু পানি আসছে। তো ওখানে সাধারণত 10 মিটার কিউব যদি এখানে বৃষ্টিপাত হয় প্রেসিপিটেশন, ওখানে তোমার আউটফ্লো 8 মিটার কিউব পাওয়া যায় আরকি। তখন বোঝা যায় যে আমার ইনফিল্ট্রেশন এর কারণে 2 মিটার কিউব কনজিউম হচ্ছে। খুব প্র্যাকটিক্যাল এবং ভালো রেজাল্ট আসে এটা। হ্যাঁ, এরপর এখানে ২ টা কথা বলছে দেখো, রেইনফল সিমুলেটর হচ্ছে লোয়ার বেলোস ইনফিল্ট্রেশন, অর্থাৎ ফ্লাডিং টাইপ থেকে এটা ইনফিল্ট্রেশন কম দেখায়। কারণ এখানে সারফেস ওয়াটার একটা বিষয় থাকে। মাটির টার্বিডিটি থেকে শুরু করে অনেকগুলো বিষয় থাকে। তাহলে দেখো আমরা পড়লাম ইনফিল্ট্রেশন কাকে বলে, এরপর ইনফিল্ট্রোমিটার কাকে বলে, আরেকটা হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ৩ টায় পরীক্ষায় আসে যে ইনফিল্ট্রেশন কি? তারপর হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কাকে বলে? আরেকটা হচ্ছে ইনফিল্ট্রোমিটার কাকে বলে? Infiltration capacity হচ্ছে the maximum rate at which the groundwater at which the ground can absorb water at a given time
ইজ ইটস ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ধরো ৫ মিনিটে আমার স্যান্ডি সয়েল যদি ২ মিটার কিউব কনজিউম করতে পারে, এই ৫ মিনিটে ক্লে সয়েল হচ্ছে আমার হয়তো ০.৫ মিটার কিউব কনজিউম করবে। তখন এখানে অবশ্যই ক্যাপাসিটি কার বেশি হবে? স্যান্ডি সয়েলের বেশি হবে। তাহলে কি পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করতেছে একটা নির্দিষ্ট টাইমে, সেটাই তার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। আমাদের এখন ২ টা পয়েন্ট খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে এক, টুয়েলভ এগুলো বলা আছে। এক্স দ্বারা বোঝাচ্ছে আমার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, আর আই দ্বারা বোঝাচ্ছে প্রেসিপিটেশন বা উপর থেকে কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আর এফ হচ্ছে ওই পয়েন্টে আমার সত্যিকারের কতটুকু ইনফিল্ট্রেশন হচ্ছে। এখন দেখো একটা মাটির ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি যতটুকু, তার থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। তাহলে ওখানে সত্যিকার অর্থে ইনফিল্ট্রেশন হবে ওই মাটির ক্যাপাসিটির সমান। আবার দেখো একটা মাটির ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি যত, বৃষ্টিপাত তার থেকে কম হচ্ছে। তাহলে সেখানে ইনফিল্ট্রেশন হবে যতটুকু বৃষ্টিপাত হচ্ছে ঠিক ততটুকু। এই ২ টা পয়েন্ট কেউ বুঝছো? এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটু সহজ করে বোঝাই। ধরো ইব্রাহিম আছে এখানে। ইব্রাহিম আছো? ঠিক আছে, ধরো তারেক মোবাশ্বেরকে দাওয়াত দিল ওদের বাসায়। এখন মোবাশ্বের ধরো ৩ প্লেট বিরিয়ানি খেতে পারে। ঠিক আছে? আমরা চাই এখন ১ম টাতে মোবাশ্বেরের ক্যাপাসিটি কত? এফসি ৩ প্লেট। এখন তারেক দিয়ে দিল ওকে ৫ প্লেট। ৫ প্লেট বিরিয়ানি। এফ মানে কি? সত্যিকারের অর্থাৎ ও সত্যিকারের ওখানে কয় প্লেট খাবে? এখন মোবাশ্বেরের ক্যাপাসিটি হচ্ছে ৩ প্লেট, তারেক দিল ৫ প্লেট। তাহলে মোবাশ্বের সত্যিকারের অর্থে কত প্লেট খাবে? ৩ প্লেট। তাহলে ওর ক্যাপাসিটির সমান। আবার ধরো সেম কাহিনী, আজকে হয়তো তারেকে আগের দিন বেশি খাওয়াই ফেলছে। মোবাশ্বের ক্যাপাসিটি ঠিকই আছে ৩ প্লেট, কিন্তু তারেক ওকে দিল কত? ২ প্লেট। তাহলে মোবাশ্বের এখন কতটুকু খাবে? কয় প্লেট বিরিয়ানি? ২ প্লেট স্যার। হ্যাঁ, ২ যতটুকু প্লেটই আছে খাবে। এতটুকুই অর্থাৎ তো। ওর ক্যাপাসিটি যদিও ৩ প্লেট। এখন তো সে ৩ প্লেট পাচ্ছে না। সে পাচ্ছে কত? ২ প্লেট। তখন সে ২ প্লেটের মধ্যেই সন্তুষ্ট থাকবে। জি স্যার। এটা একটু কেয়ারফুলি বুঝতে হবে। তো আরো কিছু কথা বললো, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ সয়েল ইজ হাই এট দ্য বিগিনিং অফ স্টর্ম। এটা তো বুঝতেছো, যখন বৃষ্টি হয় শুরুতে মাটি শুকনা থাকে তখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি থাকে। এরপর সময়ের সাথে সাথে এটা কমতে থাকে। একদম শেষের দিকে গিয়ে আর ইনফিল্ট্রেশন থাকেই না। তখন যা বৃষ্টি হয় পুরোটাই মাটির উপর দিয়ে সারফেস রান অফ হয়ে চলে যায়। তারপর দেখো ইনফিল্ট্রেশন কিছু ক্লাস আছে, যখন এটা আমার প্রতি ঘন্টায় 2.5 মিলিমিটার কম হবে তখন ভেরি লো বলা হয়। সাধারণত এটা ক্লে সয়েলে বেশি দেখা যায়। আর 2.5 থেকে এত হলে স্যালো সয়েল, ক্লে সয়েল এরকম। আর যেটা হচ্ছে একদম ডিপ স্যান্ড, অয়েল ড্রেনড এগ্রিগেট, সেখানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি 25 এর বেশি হয়। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, এটা গত ক্লাসে একটু করে বলছিলাম। সয়েলের উপর বিশালভাবে ডিপেন্ড করে। যদি আমার লোজ পারমিয়েবল স্যান্ডি সয়েল হয় তাহলে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি হবে, ড্রাই সয়েল হলেও বেশি হবে। তারপর হচ্ছে ফরেস্ট সয়েল যেগুলা উইল হ্যাভ এ হায়ার ভ্যালু অফ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দেন শহরের এরিয়ার তুলনায়, অর্থাৎ আরবান এরিয়া, ডেভেলপ এরিয়া থেকে ফরেস্ট সয়েলের ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি হবে। কেন? ওই যে শহরগুলো কি হয়, কম্প্যাকশনে থাকে, সাবজেক্টেড টু কম্প্রেশন। তারপর সারফেস অফ এন্ট্রি বলছে সারফেস কভারড উইথ ভেজিটেশন হ্যাভ হায়ার ভ্যালু অফ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দেন ব্যারেন সয়েল। এটা ওই জন্য বুঝালাম, যেখানে আমার ভেজিটেশন থাকবে ওটা অনেক সময় পানিকে কনজিউম করে রাখে। ঘাসের গ্যাপ, ঘাস যেখানে থাকে ওখানে গ্যাপে গ্যাপে পানিগুলো জমে থাকে, যার কারণে ওটা একটু বেঁচা থাকে। এটা খুব সহজে বোঝা যাবে। ধর বড় একটা খেলার মাঠ, এক পাশে একটু ঘাস বেশি আর এক পাশে ঘাস কম। তখন দেখা যাবে আজকে সকালে বৃষ্টিপাত হলো, বিকেল পর্যন্ত অধিকাংশ জায়গায় শুকিয়ে গেল, কিন্তু যে পাশে তোমার ঘাস আছে সেই জায়গাটা তখন একটু একটু বেঁচে থাকবে। কারণ ওখানে ওই যে পানিগুলোকেও অ্যাবজর্ব করে রাখে,
ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ওখানে বেশি হয়। তো আমরা এটা দিয়ে একটা ম্যাথ করতে হবে ফ্লুইড ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা দিয়ে। দেখো এখানে এইটা ক্লাসে থাকলে এটা আমি দৌড়ে দেখাতে পারতাম। যদি সময় থাকে পরে দেখাবো আরকি। এই সূত্র থেকে মূলত এটা আসছে টি সমান এটা। টি হ্যাঁ, আমি পরে দেখাবো এমনি সহজ করে বুঝাই দিই। এফসিটি হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি যেকোনো এফসিটি, এফসি মানে হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আর টি মানে হচ্ছে যেকোনো সময়। বৃষ্টিপাত থেকে ১ ঘন্টা পরে কত হবে, ২ ঘন্টা পরে কত হবে। বৃষ্টিপাত হয়ে গেল এর থেকে ৫ ঘন্টা পরে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কত হবে। এফসি নট হচ্ছে একদম শুরুতে বৃষ্টিপাত হওয়ার সাথে সাথেই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। আর এফসিএফ হচ্ছে ওই যে ৪-৫ ঘন্টা বৃষ্টি হলো এরপর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি প্রতি ঘন্টায় হয়তো ১ মিলিমিটার অথবা ০.৫ মিলিমিটার করে। এটা হচ্ছে এফসিএফ। এফসিএফ এ গিয়ে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ফিক্সড হয়ে যায় অর্থাৎ আর ওইরকম বাড়েও না কমেও না হয়তো প্রতি ঘন্টায় ০.৫ প্রতি ঘন্টায় ১ মিলিমিটার করে হয়। এখানে এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। আর টিডি হচ্ছে আমার টোটাল কত সময় ধরে রেইনফল হচ্ছে। কেএস হচ্ছে একটা কনস্ট্যান্ট এটা সয়েলের বৈশিষ্ট্য এবং ভেজিটেশন কভার উপর ডিপেন্ড করে। সাধারণত আমার বেয়ার স্যান্ডি সয়েলের জন্য এফসি হচ্ছে 1.5 আর বেয়ার ক্লে সয়েলের জন্য হচ্ছে 0.015। এখন কি বলছে দেখো যদি আমার একটা ঘাস থাকে বা ভেজিটেশন থাকে তখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মোটামুটি ১০ গুণ বেড়ে যায়। যদি ঘাস থাকে তাহলে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি নরমাল থেকে ১০ গুণ বেড়ে যাবে। এখানে ওরকম একটা গ্রাফ দেখানো ক্যাপাসিটি কার্ভ। এরপর আমাদের ম্যাথ প্রয়োজন হবে। টাইমিং দেওয়া আছে ০ থেকে এরকম ২ ঘন্টা পর্যন্ত। ইনিশিয়ালি আমার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কত ছিল? 10.4 সময়ের সাথে সাথে এটা ১ এ কনভার্ট হয়ে গেল। কোয়েশ্চেন কি? ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ইন দ্য এক্সপোনেনশিয়াল ফর্ম। বলছে একটা কি করার জন্য ইকুয়েশন ডেভেলপ করার জন্য এইভাবে যেখানে এক্সপোনেন্ট থাকবে e টু দ্য পাওয়ার দিয়ে কিছু ভ্যালু থাকবে। আমরা যদি সূত্র দেখি F ইকুয়াল FCF ফাইনাল যেটা তারপর ইনিশিয়াল থেকে ফাইনাল বিয়োগ করতে হবে আবার e টু দ্য পাওয়ার KST। তো এই ম্যাথে সাধারণত তোমার k এর মানটা দেওয়া থাকবে। k এর মানটা -3.02 একটু মনে রাখতে হবে। -3.02 বা দেওয়া থাকবে। তাহলে F ইকুয়াল FCF এখানে CF ফাইনাল স্টেটে কত? ১ তারপর ইনিশিয়াল থেকে ফাইনালটা মাইনাস করতে হবে। ইনিশিয়াল হচ্ছে 10.1 আর ফাইনাল কত? 1 আর e টু দ্য পাওয়ার KST। জাস্ট ইকুয়েশনটা লিখে দিলেই হবে। এটাই হচ্ছে সেই ইকুয়েশন ডেভেলপ করা। আবার একটু দেখাই এই যে সূত্র এটা তারপর ফাইনাল ইকুয়েশন আসবে এটা। এছাড়া তোমরা হচ্ছে 9.4 লিখতে পারো। F equal 1 plus 9.4 e to the power -3.022। এটা বুঝছো সবাই? হাবিবুল আসো? হাবিবুল? মুবাশশির আসো? জি স্যার আছে। এই ম্যাথ বুঝছো? একটু দেখতে হবে এমনি। আমি মোটামুটি বুঝলেই হয়। অর্থাৎ ওই ইকুয়েশন ছিল ইকুয়েশনের সাথে এখানে মানগুলো বসানো। সবাই কমেন্ট বক্সে তোমাদের নাম আইডি দিছো। এরপর দেখো আমাদের ২ টা টার্ম জানতে হবে। একটা হচ্ছে ডাব্লিউ ইনডেক্স আর একটা হচ্ছে পাই ইনডেক্স। ডাব্লিউ ইনডেক্স পাই ইনডেক্স দিয়ে ম্যাথ আসে। তার মার্কস ৫ মার্কসের। দেখো the average infiltration rate is called infiltration index.
The average infiltration rate is called infiltration index. এরকম ২ টা ইনডেক্স আছে। একটা হচ্ছে W ইনডেক্স আর একটা হচ্ছে পাই ইনডেক্স। তাহলে আমাদের জানতে হবে W ইনডেক্স কি, পাই ইনডেক্স কি। এটা নিয়ে আবার ম্যাথ থাকে। পাই ইনডেক্সটা অনেকটা এরকম P মাইনাস R ডিভাইড বাই T। P মানে আমরা জানি প্রেসিপিটেশন, R মানে হচ্ছে স্টর্ম রান অফ। T মানে কি? ডিউরেশন অফ রেইনফল এক্সেস। রেইনফল এক্সেস জিনিসটা কি? The total time in which the rainfall intensity is greater than pi index. তাহলে এই কথাটা আমাদের কাছে ক্লিয়ার না? যে the total time in which the rainfall intensity is greater than pi index. তাহলে এটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে pi index কাকে বলে? It is the average rainfall above which the rainfall volume is equal to runoff. তোর এমন একটা রেইনফল আছে যে রেইনফল পর্যন্ত আমার পুরোটা কি হবে? ইনফিল্ট্রেট হবে। ওই যে ক্যাপাসিটি, ধরো ওর ক্যাপাসিটি হচ্ছে কত? ৩ প্লেট বিরিয়ানির কথা বলছি। তাহলে ৩ প্লেট পর্যন্ত যদি বিরিয়ানি আসে পুরোটাই কি হবে? অ্যাবজর্ব হয়ে যাবে। এই ৩ এর উপরে যেটা থাকবে সেটাই আমার এক্সট্রা থাকবে। ঠিক একইভাবে এখানে রেইনফলের মান যখনই ওই যে বা ৩ এর ক্রস করবে পুরোটাই কি হয়ে যাবে? আমার রান অফ হবে। তাহলে আমার জানতে হবে ওই ভ্যালুটা কত? রেইনফলের মান কত ক্রস করার পরে পুরোটাই রান অফ ভলিউমে কনভার্ট হবে সেই ভ্যালুটা আমার জানতে হবে। এটাই হচ্ছে আমার পাই ইনডেক্স। এটা কিভাবে বের করা হয়? রেইনফল হিটোগ্রাফ থেকে রেজাল্টিং ফ্রম রান অফ ভলিউম। এখানে আমার কি করতে হবে? ইনিশিয়াল যে একটা লস হবে, ইনিশিয়ালি বৃষ্টিপাত হওয়ার পরে যে একটা লস হয় সেটাকে আমরা ইনফিল্ট্রেশন লস হিসাবে কনসিডার করা হয়। ম্যাথে না গেলে ক্লিয়ার হবে না? এখানে এরকম বোঝাচ্ছে দেখো। এই যে পাই ইনডেক্স। এই পাই ইনডেক্স এর উপরে যে ভ্যালুগুলো থাকবে সবগুলোই আমার রান অফ হবে। আর এখানে হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি। তার মানে রেইনফল ইন্টেন্সিটি 0.5, 0.6 পর্যন্ত যাওয়া হবে পুরোটাই হচ্ছে পাই ইনডেক্স। যখন 0.6 ক্রস করবে এরপর পুরোটাই আমি কনসিডার করব রান অফ হিসেবে। এখানে আবার ওই যে বিরিয়ানি দিয়ে যে উদাহরণ দিলাম অনেকটা ওই কনসেপ্ট। দেখো আই এর মান যদি পাই ইনডেক্স থেকে কম হয় তাহলে ইনফিল্ট্রেশন রেট সমান কত হবে? আই। কোনো রান অফই হবে না। আর আই এর মান যদি আমার পাই ইনডেক্স থেকে বেশি হয় তখন ইনফিল্ট্রেশন রেট সমান কি হবে? পাই ইনডেক্স হবে। এই ২ টা লাইন একটু চোখে আবার একটু চিন্তা করে দেখো। জি স্যার, বুঝছি আমি। তাহলে আমরা পরের টপিকসে যাচ্ছি। এই গ্রাফটা একটু মাথায় রাখতে হবে। খুবই ইজি কিন্তু আসলে তুমি জাস্ট এই স্লাইডার এটাও যদি বুঝে পড়ো মোটামুটি বুঝা যায়। আমি দিয়ে দিব আজকে এগুলো। এখানে একটা ম্যাথ দেওয়া আছে। পরীক্ষায় ম্যাথ গুলো আসে। বেশ আমরা 2.2 থেকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখো এখানে কিছু টাইম দেওয়া আছে ১ ঘন্টা থেকে ৮ ঘন্টা। প্রতি ঘন্টায় আমার কতটুকু করে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেল। প্রথমটাতে 0.4, 0.9, 1.5 এভাবে বাড়তে, বাড়তে 0. আমার বৃষ্টিপাত হলো 10 সেন্টিমিটার। আর বৃষ্টিপাত 10 সেন্টিমিটার হওয়ার কারণে ডিরেক্ট রান অফ এর পরিমাণ হচ্ছে 5.8 সেন্টিমিটার। তারপর এখানে দেওয়া আছে the time distribution of storm as below, estimate the pi index of the storm. তাহলে দেখো আমার বৃষ্টিপাত হলো কত 10, তবে আমার কথা শুনতেছ? জি স্যার। আর রান অফ হলো কত 5.8। তাহলে ইনফিল্ট্রেশন কতটুকু হলো? 4.2। এটা খুব সহজ বিষয় যে যেটা রান অফ হলো আর যেটা হয় নাই সেটাই কনজিউম হয়ে যাচ্ছে। বৃষ্টিপাত হওয়ার পর যদি আমি রান অফ পাই 5.8, বাকিটা কোথায় গেল? অবশ্যই ইনফিল্ট্রেট হয়ে গেল। তাহলে এই যে 4.2 ইনফিল্ট্রেট হলো টোটাল কতটুকু সময়ে হলো? 8 ঘন্টায়। 8 ঘন্টা হচ্ছে। তাহলে আমি সূত্রটা কি জানি? ওই যে পাই ইনডেক্স সমান P মাইনাস R ডিভাইড বাই TE। এই যে আমি লিখলাম P মাইনাস R, এটা P, এটা R, এটার নিচে কত বসবে? T। P মাইনাস R, P হচ্ছে 10, R হচ্ছে 5.8, T মানে হচ্ছে R T। তাহলে পাই ইনডেক্স সমান P মাইনাস R ডিভাইড বাই T সমান এটা সেন্টিমিটার পার আওয়ার। কিন্তু এতটুকু তো ম্যাথ শেষ না। একটু যদি আমি খেয়াল করে দেখো, this value of pi makes the rainfall of the first and 8 hours ineffective as their magnitude is less than 0.025 centimeter.
দেখো আমি পাই ইন্ডেক্সের ভ্যালু ধরছি এটা, আর অর্থাৎ এর উপরে যেটা হবে সেটা কি হবে? পাই ইন্ডেক্সের মান ধরছি আমি কত? এটা ধরছি, অর্থাৎ এর উপরে যে বৃষ্টিপাত গুলো হবে সেটা পুরোটাই আমার ডান আপ হবে। জি স্যার বুঝছি। কিন্তু দেখো এর থেকে আবার লোয়ার ভ্যালু আছে, কত? 0.04, তারপর 0.05। 05। তাহলে এই দুইটা যেহেতু লোহার ভ্যালু, তাহলে আমি এই যে একদম যে লোয়ার ভ্যালু বলে দিলাম 0.02, 0.525, তাহলে এটা বলাটা আমার ঠিক হয় না, কারণ এর থেকে লোয়ার দুইটা ভ্যালু আছে, 0.4 আর একটা হচ্ছে 0.5। তাহলে আমার এখানে একটু ক্যালকুলেশন ভুল হলো। আচ্ছা, এটা সলভ করা নাই না, একটা পেজটা থাকার কথা। ঠিক আছে, আমি আরেকটা ম্যাথে ক্লিয়ারলি দেখা দিব। এখানে আরো কিছু মডিফাই হবে, পরের লাইনে কি কি হবে? 10 মাইনাস পয়েন্ট, এই যে এখানে 10 থেকে 5.8 মাইনাস হবে, পাশাপাশি এই দুইটা মাইনাস হবে, 0.4ও মাইনাস হবে, 0.5ও মাইনাস হবে। দেখো এই যে মডিফাইটা কি করবো, 10 থেকে 5.8 মাইনাস করলাম, পাশাপাশি যে দুইটা ভ্যালু লোয়ার সেই দুইটাও মাইনাস করতে হবে, 0.4, 0.5। এই দুইটা মাইনাস করে শেষে টাইমিং এর ক্ষেত্রে আরো 2 ঘন্টা মাইনাস হবে, 6 দিয়ে ভাগ দেবো। এখানে 8 এর জায়গায় কত হবে? 6 হবে। আরেকটা ম্যাথ দেখা দিলে আর একটু বুঝবো। আহ, ধরো এটা একটু দেখাই দিই। তো তার তুলনায় ইজি। এটা কি বুঝছো আমি কি বুঝাইতে চাইছি তোমাদেরকে? মডিফাইটা হবে এখানে 10 থেকে 5.8, এই যে মডিফাইড এরপরে লাইন হবে। এখন আমি 10 থেকে 5.8ও মাইনাস করবো, আবার যে দুইটা ভ্যালু লোয়ার অর্থাৎ এই যে 0.4, 0.5ও মাইনাস করবো। তারপর যে আনসার আসবে এখানে 4.2 থেকে একটা কম আনসার আসবে, সেটাকে আবার 6 দিয়ে ভাগ দিতে হবে। তারপর হচ্ছে আমরা ডাব্লিউ ইন্ডেক্স বের করবো। এদিকে খেয়াল করো, সবাই দেখতেছো? জি স্যার। জি স্যার। ওই ম্যাথের বাকি অংশটুকু একটু খেয়াল করো কিভাবে করছে এখানে। একটা যেটা 10 থেকে কত ছিল আমার 5.8, এখন পাশাপাশি লোয়ার ভ্যালু কত আছে? লোয়ার ভ্যালু কার সাপেক্ষে? এই যে পাই ইন্ডেক্স থেকে যে ভ্যালু গুলো কম, 0.4, 0.05, এই দুটো মাইনাস করবো। যে আনসার আসবে সেটা এখন 6 দিয়ে ভাগ দেবে। কেন 6 দিয়ে ভাগ দেবো? মানে এখানে ফার্স্ট আওয়ার এবং লাস্ট আওয়ারটা আমি কনসিডার করে নিই, তাহলে এখানে 6 ঘন্টা। যদি এখানে 3টা ভ্যালু কম থাকতো পাই ইন্ডেক্স থেকে, তাহলে 3টা ভ্যালু মাইনাস হতো, ঘন্টাও এখানে 3 কমে যেত, তখন 5 হতো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এরপর ধরো আরেকটা ম্যাথ আছে এখানে। আমার প্রেসিপিটেশন হচ্ছে এত, রান অফ এত, তারপর পাই ইন্ডেক্স বের করতে হবে। তাহলে প্রেসিপিটেশন থেকে রান অফ মাইনাস করে 6 দিয়ে ভাগ দিলাম, কত হলো আমার? 1.02। 1.02 থেকে কোন কোন ভ্যালু কম আছে এখানে আমার? এই যে প্রথম মান এবং শেষ মান, এটাই। তখন এই যে এটা থেকে আমি এক্সট্রা এখন কত মাইনাস করবো? 0.04 আর 0.09, আর টাইমিং আগে ছিল 6, এখন হয়ে যাবে 4। এটা মোটামুটি সেম ম্যাথ। তাহলে দেখো আমার টোটাল এখানে রেনফলের মানটা দেওয়া নাই। রেনফলটা হচ্ছে কত? 13 সেন্টিমিটার। আর রান অফ কত আমার? এমন কিছু কোশ্চেন মিসিং। রান অফ কত? 4.9 সেন্টিমিটার। এখানে রেনফলটা আমি হিসেব করে নিলাম 1.5, 2.5, টোটাল রেনফল আর রান অফ হচ্ছে এত। তাহলে পাই ইন্ডেক্স হচ্ছে পি মাইনাস আর ডিভাইড বাই টি, 5 ঘন্টা, 1, 2, 3, 4, 5।
তাহলে দেখো 1.62 থেকে লোয়ার ভ্যালু কত আছে এখানে? এই যে 1.5 আছে। তাহলে 1.5 মাইনাস করলাম আর টোটাল টাইমিং থেকে 1 ঘন্টা আগে ছিল 5 এখন হবে 4। বুঝছো? জি স্যার। এগুলো খুবই ইজি ম্যাথ। আমি এখানে পিডিএফ থেকে দেখাচ্ছি। পিডিএফটাতে কিছু কঠিন ম্যাথ আছে যেটা স্ক্যান করা। এখন আমরা আরেকটা ইন্ডেক্স করব, সেটা হচ্ছে ডাব্লিউ ইন্ডেক্স। আজকে লেকচার শেষ হওয়ার পরে তোমাদের আর একটা লেকচার হয়তো থাকবে ঈদের পরে। ওটা নিলেও হয় না নিলেও হয়, মিডের পরে পড়ালো হয়, মিডের পরেও পড়ালো হয়, তারপর সময় থাকতে দেখাই দিব ওটা। আজকেরটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রতিবারই কোশ্চেন ছিল, 10 মার্কের কোশ্চেন আজকে টপিক থেকে। এরপর পড়ো ডাব্লিউ ইন্ডেক্স, দ্য অ্যাভারেজ ইনফ্লেশন রেট অর দ্য ইনফ্লেশন ক্যাপাসিটি ওভার দ্য হোল স্টক পিরিয়ড। এটার পাই ইন্ডেক্স সেম, একটু ডিফারেন্ট আছে, আমি ম্যাথ করার সময় দেখা দিব। এখানে ইনিশিয়াল লসটা কনসিডার করা হয় অনেকটা, এরকম একটা বিষয় ডাব্লিউ ইন্ডেক্সে। দেখো আগেরটাতে কি ছিল, পি মাইনাস আর, আর এখানে হচ্ছে পি মাইনাস কিউ। কিউ এর মধ্যে কে কে থাকবে? আর থাকবে, আবার ইনিশিয়াল লসও থাকবে আই এ। এখানে এফ দ্বারা টোটাল ইনফিটেশন, তারপর পি দ্বারা টোটাল প্রেসিপিটেশন, কিউ দ্বারা টোটাল রান অফ, তারপর হচ্ছে ডিউরেশন। হ্যাঁ, একটা ম্যাথ যদি দেখেন কয়েকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমার টোটাল দেখো 140 মিনিট ধরে একটা বৃষ্টিপাত হলো, ঝড় বৃষ্টি। তো প্রতি 20 মিনিট পর পর আমি ডাটা নিলাম। তো প্রথমে আমার কি ছিল, ওই যে 2.5 সেন্টিমিটার পার আওয়ার রেনফল। এরপরে আবার আরো 20 মিনিট পরে 2.5 সেন্টিমিটার পার আওয়ার। এইভাবে আমি টোটাল 140 মিনিট শেষে গিয়ে পেলাম 5 সেন্টিমিটার পার আওয়ার। এখানে পাই ইন্ডেক্সের ভ্যালু দেওয়াই আছে 3.2 সেন্টিমিটার পার আওয়ার। আমার বের করতে হবে নেট রান অফ আর এর মান and the total rainfall and the value of W index. একটু কঠিন আগেরটা থেকে। ডাব্লিউ ইন্ডেক্স সমান সূত্র যেটা আছে লিখলাম, টোটাল রেইনফল হিসাব করতে হবে পি, 2.5 2.5 এইভাবে যোগ করে দিলাম। এই যে 2.5 বৃষ্টিপাত কতক্ষণ ধরে হলো? অবশ্যই 20 মিনিট। এরপরের 20 মিনিট আবার কত, 2.5। এরপরে 20 মিনিট ধরে কত ছিল, 10 সেন্টিমিটার পার আওয়ার। তাহলে 2.5 এর সাথে কত গুণ করতে হবে আমার, 20 মিনিট। কিন্তু 2.5 কি হিসেবে আমরা বের করলাম, ঘন্টা হিসেবে, অর্থাৎ প্রতি ঘন্টা কত হচ্ছে, 2.5। তাহলে 1 ঘন্টা যদি 2.5 হয়, 20 মিনিটে কতটুকু হবে? এই হিসেবের জন্য এখানে 20/60 ইউজ করলো। দেখো টোটাল বৃষ্টিপাত আমি হিসাব করলাম, এই আনসারটা আসবে আমার কিসে, সিঙ্গেল একটা বুঝলেও হয়। 2.5 দেওয়া আছে সেন্টিমিটার পার আওয়ার, কিন্তু 2.5 সময় ধরে 2.5 মিনিট সেন্টিমিটার পার আওয়ার, এই বৃষ্টিপাত কতক্ষণ ছিল আমার, 20 মিনিট। তাহলে 20টাকে আমার এখানে ঘন্টায় কনভার্ট করতে হবে। তো এখান থেকে আমি টোটাল বৃষ্টিপাতের পরিমাণ পেলাম 10 সেন্টিমিটার। এখন কিউটা কিভাবে হিসাব করা হয়, কিউ মানে হচ্ছে আমার ওই যে টোটাল প্রেসিপিটেশন থেকে কি মাইনাস করতে হবে, পাই ইন্ডেক্সটা মাইনাস করতে হবে। আচ্ছা, প্রথম অংশটুকু পর্যন্ত বুঝছো কিনা দেখো, পি পর্যন্ত। জি স্যার বুঝছি। এরপর দেখো আমি কিউ হিসাব করব। এখন 3.2 এর থেকে বড় বেলে এখানে কয়টা আছে, এই যে 5 আছে। তারপর 3.2 থেকে আরেকটা বড় বেলু কত, 7.5। আবার 3.2 থেকে বড় বেলু কত, 10। তো আমরা জানি কি, রান অফ, কিউ দ্বারা এখানে রান অফ বোঝাচ্ছে। রান অফ তখনই হবে যখন রেইনফলের পরিমাণ আমার কি হবে, পাই ইন্ডেক্স থেকে বেশি হবে। তাহলে পাই ইন্ডেক্স 3.2, এর থেকে বেশি রেইনফল কত, 10। 10 থেকে এটা মাইনাস করবো, 7.5 থেকে এটা মাইনাস করবো, এখানে 5 থেকে পাই ইন্ডেক্স মাইনাস করবো। একইভাবে আমি এখানে মিনিটটাকে ঘন্টা কনভার্ট করলাম, তাহলে আমার রান অফের পরিমাণ হচ্ছে 4.3 সেন্টিমিটার। কিউ দ্বারা রান অফ বোঝাচ্ছে, টোটাল টাইম হচ্ছে 140।
তাহলে ডাব্লিউ ইন্ডেক্স সমান হচ্ছে পি মাইনাস আর ডিভাইড বাই টি, সরি পি মাইনাস কিউ ডিভাইড বাই টি। সূত্র এটা। এটা একটু দেখো গুরুত্বপূর্ণ, কোন পয়েন্ট বুঝো না এক্সাক্ট আমাকে বলতে পারো। বুঝছি স্যার। তারেক আছো? আতিকুল্লাহ মামুন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাওসিন কোথায়? তাওসিন হুসাইন, তুমি দেখতেছো না স্ক্রিন? স্যার তারেকের মনে হয় মাইকটা নষ্ট, সমস্যা আছে। তহিদুল ইসলাম আছো? তহিদুল ইসলাম? আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। বুঝতে পারছো এই ম্যাথ? ছোট ছোট ক্যালকুলেশন গুলো বুঝছো কিনা? পি এর মান বের করা, কিউ এর মান বের করা, এগুলো বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, এরপর আমাদের লাস্ট আরেকটা ম্যাথ, এরপর মোটামুটি শেষ। এটা তো সেম মনে হয়। এমনি মনে হয়, হ্যাঁ একটু ডিফারেন্ট আছে। এখানে দেখো 20 মিনিট ইন্টারভাল, টোটাল 140 মিনিট, বৃষ্টিপাতের পরিমাণ ছিল এরকম, পাইলিক্সের মানে তো দেওয়া আছে। এখানে ইনিশিয়াল লস হচ্ছে আবার 0.8 মিলিমিটার, যেটা আগের ম্যাথে ছিল না। ফাইন্ড আউট নেট রান অফ বের করতে হবে, টোটাল রেনফল বের করতে হবে, ডাব্লিউ ইন্ডেক্স বের করতে হবে। পি এর মান বের করলাম। তারপর কিউ আর আর একই কথা। ডাব্লিউ পাই ইন্ডেক্স থেকে যে ভ্যালুগুলো বেশি সেগুলো মূলত আমার কি হবে? পাই ইন্ডেক্স থেকে যে ভ্যালুগুলো বেশি সেগুলো আমার কি হবে? মূলত রান অফ হবে। এটা বের করলাম। তারপর ডাব্লিউ ইন্ডেক্স সমান কত? পি মাইনাস আর মাইনাস আই, আই মানে কি? ইনিশিয়াল লস ডিভাইড বাই টি। আগের ম্যাথের সাথে ডিফারেন্স হচ্ছে, আগের ম্যাথে যেখানে ইনিশিয়াল লস ছিল না, এই ম্যাথে সেই ইনিশিয়াল লস বলে একটা টার্ম আছে। চলো বুঝছো সবাই এই ম্যাথ? জি স্যার বুঝছি। এর মধ্যে তোমাদের ইনফিল্ট্রেশন রিলেটেড যে বলো। স্যার কিউ এর এখানে স্যার কিউ আর আর ভিতরে দেখলাম যে স্যার কিউ এ মনে হয় কিউ খুব দ্বারা যে এটা একদম রান অফ শেষে গিয়ে, বোঝায়। স্যার কিউতে তো একদম লাস্টে গিয়ে 20/60 করছে। এখানে তো প্রত্যেকটার সাথে 20/60 করা হয়েছে। একই কথা তো, এখানে 20/60 তুমি কমন নাও, কমন নিলে তো এক পাশে বসবে। এজন্য স্যার আমি চিন্তা করছিলাম কি রে, এখানে ডিফারেন্ট কেন দেখাচ্ছিল আর কি। হ্যাঁ, এটা কমন নিয়ে এক পাশে লিখলেই হয়, আবার পাশাপাশি লিখলেও হয়, একই মনে রাখবে। কারো কোনো কোশ্চেন আছে আজকে পড়ার উপরে? সেম জিনিসটা আমি আবার টাইপ করে তোমাদেরকে ওই যে পাওয়ার পয়েন্ট ফাইল বানানোর চেষ্টা করছিলাম।
কিন্তু বেশি দূর যেতে পারি নাই, কারণ পাওয়ার পয়েন্ট একটা জিনিস কনভার্ট করা অনেক ঝামেলা। এই যে এখানে মোটামুটি কিছু জিনিস কপি করে এখানে নিয়ে আসছি। ঠিক আছে, একই জিনিস ওখানে যা ছিল আমি দুইটাই দিয়ে দিব। পাওয়ার পয়েন্ট ফাইলও দেবো, পিডিএফ ও দেবো। এটা বই থেকে নেওয়া। তো পরে দেখলাম আসলে ওই পরের ম্যাথ গুলো যেগুলো আছে ওগুলো একদম টাইপ করে চক করে এত কিছু করার সময় হয় না আর কি। এই জন্য তোমাদেরকে ডিরেক্ট পিডিএফ থেকে দেখালাম। এখানে যে পাওয়ার পয়েন্ট ফাইল আর যে পিডিএফ দুইটা আসলে একই জিনিস, তবে পাওয়ার পয়েন্ট ফাইল থেকে পিডিএফ এ বেশি পড়া আছে। আমি দুইটাই দিয়ে দিব। ওকে স্যার। তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই বাড়িতে চলে গেছে নাকি চট্টগ্রামে আসো কেউ এখন? স্যার আসি কয়েকজন। তহিদ কোথায়? তহিদ তো মনে হয় পটিয়া। জি স্যার পটিয়া। বোরহানুদ্দিন? স্যার আমি বাইরে চলে আসছি গ্রামে। তোমার গ্রামের বাড়ি কোথায়? সগরিয়া স্যার। আর হাবিবুল বাসার, হাবিবুল হাসান? স্যার আমিও শহরে আছি। বাড়িতে কখন যাবা? স্যার বাড়িতে কালকে নাইলে পরশু। তোমার গ্রামের বাড়ি কোথায়? স্যার সাতকানিয়া। সাতকানিয়া না? আর হাবিবুল হাসান আসো? স্যার আমি পিসিআর মোবাইল দিয়ে জয়েন করছি। তুমি দুইটা জায়গা থেকে জয়েন করছো না? কমেন্ট করছো কয় জায়গা থেকে? স্যার আমি ফার্স্ট একবার কানেকশন লস হয়ে গেছিল, আবার ইয়া করছি। আর তুমি পার্টিসিপেন্ট থেকে কমেন্ট বেশি দেখাচ্ছে। তারপর আতিকুল্লাহ মামুন, শহরে আছো না চলে গেছো? জি স্যার শহরে। গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লাতে স্যার। স্যার কখন যাবা? এই স্যার এখন যাবো না স্যার, এই রান্না করা খাওয়াইতে হয়তো স্যার সবাইকে। কাকে রান্না করে খাওয়ায়? স্যার রুমমেটদের। কি মেসে থাকো? স্যার আমি ওই আপনাদের সাথে থাকি 7 সেমিস্টারে। মেসে? জি স্যার, এখানে আমরা সবাই একসাথে থাকি আর কি। এটা কোথায় তোমাদের মেস?